আচ্ছা, বাংলাদেশে এত গবেষক, এত বিশেষজ্ঞ, এত ইনফ্লুয়েন্সার, অর্থনীতিবিদ থাকতেও আজ পর্যন্ত কাউকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে তেমন কিছু বলতে দেখিনি। হ্যাঁ, অনেক ইনফ্লুয়েন্সার ক্রিপ্টোতে কীভাবে ইনভেস্ট করা যায়, কীভাবে বিটিসিতে ইনভেস্ট করে, ক্রিপ্টোতে ট্রেড করে টাকা ইনকাম করা যায়, এইসব নিয়ে ভিডিও মেক করছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি যে বাংলাদেশে অবৈধ, বাংলাদেশের যে বিরাট ক্ষতি হইতেছে, এটা নিয়ে কাউরে ভিডিও বানাইতে দেখিনি। অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে সরকার কঠিন আইন প্রণয়ন করছে, এই জন্য সরকারকে সাধুবাদ জানাই। যদিও এই আইনটা অনেক আগেই প্রয়োগ করা উচিত ছিল, কিন্তু দেরিতে হইলেও এই আইনটা প্রণয়ন করার জন্য সরকারকে সাধুবাদ জানাই। শুধু কি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার হইতেছে, নাকি আরও কোনো মাধ্যম আছে যেটা আমরা দেখেও না দেখার ভান করতেছি? আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সিংয়ের নাম করে ক্রিপ্টোতে ইনভেস্ট করে টাকা ইনকাম করে। এখন অনেক ইনফ্লুয়েন্সার বলবে যে বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে তো ক্রিপ্টোকারেন্সি বৈধ। বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে বৈধ না, শুধু ক্রিপ্টোকারেন্সিকে সম্পদ হিসেবে ধরা হয়, যেমন আমেরিকা, ইউরোপ, জাপান। কিন্তু এটাও তো সত্য, পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। শুধু অবৈধই না, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করলে কঠিন আইন প্রয়োগ করা হয়। তার জ্বলজ্বন্ত উদাহরণ হলো চায়নার চেয়ে তো বেশি উন্নত মনে হয় যে বাংলাদেশ না। তো চায়নাতে কেন ক্রিপ্টোকারেন্সি অবৈধ? এটাতে লেনদেন করলে কিসের জন্য আইন প্রয়োগ করা হয়? চায়নাতে যেসব কারণে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ। প্রথম কারণ, আর্থিক স্থিতিশীলতা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ। ক্রিপ্টোকারেন্সির দাম খুব দ্রুত ওঠানামা করে, তাই চীন সরকার মনে করে যে ক্রিপ্টোকারেন্সি আর্থিক ব্যবস্থায় অস্থিরতা তৈরি করতে পারে। 2 নম্বর কারণ, অবৈধ আর্থিক কাজ, অর্থ পাচার ও জালিয়াতি রোধ। ক্রিপ্টোকারেন্সি কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়া ট্রান্সফার হতে পারে, যা টেরোরিজম ফাইন্যান্সিং, অর্থ পাচার, জালিয়াতি ও হামলায় ব্যবহৃত হতে পারে। চীন সরকার এসব ঝুঁকি কমাতে চায়। 3 নম্বর কারণ, পুঁজি নিয়ন্ত্রণ ব্যবস্থা। চীনের কঠোর পুঁজি নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, যা দেশের বাইরে অর্থ পাচার সীমিত করে। ক্রিপ্টোকারেন্সি এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে অর্থ লেনদেনের সুযোগ করে দেয়, যা সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে। 4 নম্বর কারণ, পরিবেশগত প্রভাব। ক্রিপ্টোকারেন্সি মাইনিং, বিশেষ করে বিটকয়েন মাইনিং, প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ করে, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চীন সরকার কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে, তাই ক্রিপ্টোকারেন্সি মাইনিং তাদের জন্য একটি উদ্বেগের বিষয়। 5 নম্বর কারণ, নিয়ন্ত্রণ ও আইনগত কাঠামোর অভাব। ক্রিপ্টোকারেন্সি এমন একটি বিষয় যেখানে অনেক সময় আইন স্পষ্ট নয়, ক্রেতা সুরক্ষা কম ও বাজারে প্রতারণার ঘটনা ঘটে। চীন সরকার এই ধরনের ঝুঁকি কমাতে এবং আইনগত দৃষ্টিতে পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ আনতে চায়। এখন যাই বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, মনে করেন কোনো একজন ব্যক্তি 60,000 টাকা দিয়ে 500 ইউজিডি কয়েন কিনলো। তো ইউজিডি বিভিন্ন এক্সচেঞ্জারে ট্রেড করে 3-4 মাসে 500 ইউজিডি থেকে 5,000 ইউজিডি বানাইলো। এতে কি দেশের ক্ষতি হইল না লাভ হইল? আসেন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝি। প্রথম ধাপ, শুরুর পুঁজি। ওই 500 ইউজিডি পিটিভি এজেন্টের কাছে কিভাবে আসলো? ওই 500 ইউজিডি নিশ্চয়ই আগে থেকে পান নাই। তাকে বাংলাদেশি টাকা দিয়ে অথবা বাংলাদেশি টাকায় লোড করা ইউএসডি ডলার দিয়ে কোনো পিটিভি বিক্রেতার কাছ থেকে নেওয়া লাগছে, যেমন ইন্ডিয়ান, পাকিস্তানি বা আমেরিকান কোনো পিটিভি এজেন্টের কাছ থেকে ইউএসডি নেওয়া লাগছে। সে 500 ইউএসডি অর্থাৎ সরাসরি ডলার দিয়ে 500 ইউএসডি কয়েন কিনছে, তারপর সে বাংলাদেশি ক্রেতার কাছে বিক্রি করছে। মূল ক্ষতি শুরু এখানেই। $500 অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশে ক্রিপ্টো প্রবেশ করলো। 500 বৈদেশিক মুদ্রার বিনিময়ে 500 ইউএসডি কয়েন। তাহলে শুরুতে বাংলাদেশ $500 বৈদেশিক মুদ্রা হারালো। এখন আসেন 2 নম্বর ধাপ। ওই ব্যক্তির ক্রিপ্টোতে ট্রেড করে 500 ইউএসডি থেকে 3-4 মাসে 5,000 ইউএসডি। ওই ব্যক্তি নিশ্চয়ই বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম বা বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত কোনো প্ল্যাটফর্মে ট্রেড করছে না। ওই ব্যক্তি বিদেশি কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রেড করতেছে, যা দেশের ভিতরের কোনো অর্থনীতিতে ট্রেড হইতেছে না। সে 3-4 মাসে 500 ইউএসডি থেকে 5,000 ইউএসডি বানাইছে। তার মানে সে প্রফিট করছে 4,500 ইউএসডি। এটা তার ব্যক্তিগত সফলতা। এই পুরো সম্পদটা এখনও দেশের বাইরের কোনো ডিজিটাল ওয়ালেটে জমা আছে। এখন আসি 3 নম্বর ধাপ, এই ক্রিপ্টো বিক্রি করা বা বাইন্যান্সের মাধ্যমে পিটিপি করা। এখন ওই ব্যক্তি 5,000 ইউএসডি বাংলাদেশি টাকায় রূপান্তর করতে চান। তিনি নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের অন্য কোনো ব্যাংকে যাবেন না এই টাকা পিটিপি করার জন্য। তিনি বাইন্যান্সের পিটিপি এজেন্টের কাছে বিক্রি করবেন। ধরা যাক 126 টাকা দরে তিনি 5,000 ইউএসডি বিক্রি করলেন। তার টাকা হইল 6,30,000। এই যে 6,30,000 টাকা বাংলাদেশি পিটিপি এজেন্ট তার বিকাশ, নগদ বা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাবে। এখন আসি 4 নম্বর ধাপ, চূড়ান্ত অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ। এখন ভাবুন কি ঘটলো। বিশাল আকারের পুঁজি পাচার। ওই ব্যক্তি 6 লক্ষ টাকা ইনকাম করছে, এটা সত্যি, কিন্তু এর বিনিময়ে $5,000 সমমূল্যের সম্পদ দেশের বাইরে রয়ে গেল, যা এখন কিছু নতুন বাংলাদেশিদের হাতে।
বা পিটুপি এজেন্টের হাতে। এই $5,000 কখনোই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে না। দেশের অর্থনীতি থেকে স্থায়ীভাবে $5,000 হারাই গেল। এই ক্ষতি কিভাবে বাড়ে? ওই ব্যক্তির দেখা দেখি যে 500 ইউজিডি দিয়ে 3-4 মাসে 5,000 ইউজিডি বানাইছে, তার দেখা দেখি তার আশেপাশের লোকজন আরও ক্রিপ্টোতে বিনিয়োগ করা শুরু করে। যেটা $500 ছিদ্র তৈরি হয়েছিল, এটা এখন হাজার হাজার ডলারের গর্তে পরিণত হয়েছে। এই টাকার লেনদেন কি সরকার মনিটরিং করতে পারে? এই 6 লক্ষ টাকার লেনদেন সরকারের মনিটরিং ও করের আওতার বাইরে। সরকার এখান থেকে 1 টাকার রাজস্ব পায়নি। এটা দেশের ভিতরে বিশাল কালো টাকার অর্থনীতি তৈরি করছে। এর ফলে মুদ্রাস্ফীতির উপর প্রভাব পড়ে কিনা? যখন হাজার হাজার মানুষ এভাবে ক্রিপ্টোতে বিনিয়োগ করা শুরু করছে, তখন খোলা বাজারে ডলারের চাহিদা অস্বাভাবিকভাবে বাড়ছে এবং ডলারের সংকটও তৈরি করছে, যার ফলে টাকার মান দ্রুত কমছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানি পণ্যের উপর। মুদ্রাস্ফীতি বাড়ার জন্য এটাই যথেষ্ট। একটা সহজ উদাহরণ দিই। ধরেন বাংলাদেশের অর্থনীতি একটা বড় বালতি এবং বৈদেশিক মুদ্রা আছে এই বালতির পানি। রেমিটেন্স হলো এই বালতিতে নতুন করে পানি ঢালা, আমদানি ব্যয় হলো এই বালতি থেকে পানি খরচ করা, আর ক্রিপ্টো ট্রেডিং হলো সেই বালতি নিচে বিশাল ছিদ্র করে দেওয়া। যে ব্যক্তি ক্রিপ্টোতে ইনভেস্ট করে প্রফিট করছেন, তিনি আসলে ওই বালতির ছিদ্র দিয়ে বের হয়ে যাওয়া পানি অন্যের কাছে বিক্রি করে লাভ করছেন, তা দেশের জন্য কোনোভাবেই লাভজনক নয়। এটা একটা অর্থনৈতিক মায়াজাল। তাদের এই ব্যক্তিগত লাভের আড়ালে দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার সমপরিমাণ পুঁজিবাজার হইতেছে, যার কারণে দেশের রিজার্ভ সংকট এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নিতেছে। তো দেশের জন্য লাভজনক তো নয়, বরং একটা নীরব অর্থনৈতিক মহাদুর্যোগ। এটাকে যেভাবে হোক মোকাবেলা করা লাগবে। এখন আসি ক্রিপ্টোকারেন্সিতে ইনকাম করা টাকা হালাল নাকি হারাম। প্রথমত, যেটা দেশে অবৈধ, দেশের ক্ষতির কারণ, এ টাকা তো কোনোভাবেই হালাল হইতে পারে না। দ্বিতীয়ত, বিশ্বের বড় বড় আলেমগণ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনকে অনেকগুলো কারণের জন্য হারাম বলেছেন। ফাইনাল কথা, ক্রিপ্টোকারেন্সিতে ইনকাম করা টাকা এখন পর্যন্ত হারাম। বাংলাদেশ সরকারের প্রতি এতটুকুই বলার, গবেষক নিয়ে বৈশাখ ক্রিপ্টোকারেন্সিকে পুরোপুরি লিগ্যাল করে ট্যাক্স বসান, নয়তো পুরোপুরি ইললিগ্যাল করে অনলাইন ক্যাসিনোর মতো আইন প্রয়োগ করেন। 2024-এর তথ্য মতে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের 35তম স্থানে আছে। তার মানে বুঝতে পারছেন কত পরিমাণ মানুষ এই ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত। যাই হোক, আমি খুব ছোট মানুষ, আমার তথ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই ধরাই দিবেন, শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।